এই বলটাকে যদি আমি এইভাবে সোজা পথে পাঠাই, মানে এই বলটা যদি একটা স্ট্রেট লাইনে মুভ করে, তাহলে সেটাকে আমরা বলি মোশন ইন ওয়ান ডাইমেনশন কিংবা মোশন ইন আ স্ট্রেট লাইন। কিন্তু যদি এই বলটাকে আমি এইভাবে ছুড়ে দিই, তাহলে ব্যাপারটা কি হলো, এখানে আমাদের দুটো অ্যাক্সিসই ইনভলভড বা দুটো ডাইমেনশন ইনভলভড। সুতরাং এই ধরনের মোশনকে আমরা বলবো মোশন ইন টু ডাইমেনশন কিংবা মোশন ইন আ প্লেন। মোশন ইন আ প্লেন এই টপিকটাকে বোঝার জন্য সবথেকে প্রথমে বুঝে নিতে হবে ভেক্টরস। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো আর মজায় আছো। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11th ফিজিক্স মোশন ইন আ প্লেনের ভেক্টরস টপিকের ওপরে একটা ওয়ান শট ভিডিও। এই পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভেক্টরসের কনসেপ্ট হবে ক্রিস্টাল ক্লিয়ার, আর যখন ভেক্টরস ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তখন মোশন ইন আ প্লেন এই টপিকটা বোঝা হয়ে যাবে খুব বেশি সহজ। আমি রোশনি ফ্রম লার্নো হাব, দ্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা পড়তে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, সবকিছু অ্যাবসলিউটলি ফর ফ্রি অনলি অ্যাট learnohub.com। রেডি তো সবাই? লেটস গেট স্টার্টেড। ভেক্টরস এই শব্দটা তোমরা আগে কোথায় শুনেছো? একটু ভেবে দেখো, ভাবো 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 ভাবো, কিছু মনে পড়লো? এক্স্যাক্টলি, এর আগের ভিডিওতেই আমরা ডিসকাস করেছিলাম স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি। এক্স্যাক্টলি, সেখানে আমরা প্রথমবার শুনেছিলাম ভেক্টরস। কি পড়েছিলাম আমরা? স্কেলার কোয়ান্টিটি এমন একটা কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই থাকে, যেমন ডিস্টেন্স, যেমন স্পিড। অন্যদিকে ভেক্টর কোয়ান্টিটি এমন একটা কোয়ান্টিটি যার ম্যাগনিটিউডের সাথে সাথে ডিরেকশনও থাকে, যেমন ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট। এগুলো তো হয়ে গেল আমাদের পুরনো গল্প। একটা ছোট্ট এক্সাম্পল দেখে নিই। যেমন ধরো, আমি যদি বলি যে আমি আজকে সকালবেলায় জগিংয়ে গেছিলাম বা আমি ছুটতে গেছিলাম, খুব হেলথ কনসিয়াস হয়ে গেছি আমি, ঠিক? আর আমি যদি বলি যে আমি যত স্পিডে দৌড়চ্ছিলাম সেটা হচ্ছে লেটস সে 5 কিলোমিটার/আওয়ার, এমনি একটা নাম্বার বলে ফেললাম, ঠিক আছে? তার মানে আমি এখানে এমন একটা কোয়ান্টিটির কথা বলছি যেটার শুধুমাত্র ম্যাগনিটিউডটা ইম্পর্টেন্ট, যেটা কিনা হলো 5, ঠিক? তার ডিরেকশন নিয়ে আমি কোনো মাথা ঘামাচ্ছি না। সুতরাং আমি কার কথা বলছি? আমি বলছি স্পিডের কথা, হুইচ ইজ আ স্কেলার কোয়ান্টিটি। অন্যদিকে আমি যদি এরকম বলি যে আমি 5 কিলোমিটার/আওয়ার এত তাড়াতাড়ি ছুটছিলাম আর আমি টুয়ার্ডস নর্থ যাচ্ছিলাম, তার মানে এখানে আমি ম্যাগনিটিউডের সাথে সাথে ডিরেকশনের কথাও বলছি। সুতরাং এখানে আমি কার কথা বলছি? ভেলোসিটির কথা বলছি। এক্স্যাক্টলি। তাহলে বন্ধুরা, এবারে আমরা কথা বলবো রিপ্রেজেন্টেশনের। একটা স্কেলার কোয়ান্টিটিকে আমরা সাধারণত একটা অর্ডিনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। যেমন ধরো স্পিড কিংবা ডিস্টেন্স। কিভাবে রিপ্রেজেন্ট করি? আমি যদি বলি আমার বাড়ি থেকে আমার স্কুলের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, 5 কিলোমিটার এই নাম্বারটাই enough to represent distance, যেটা কিনা একটা স্কেলার কোয়ান্টিটি। অন্যদিকে যদি আমরা ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার কথা বলি, তো সেখানে আমরা ইউজ করে থাকি একটা অ্যারো। ফর এক্সাম্পল, যদি আমাকে ভেলোসিটি ডিনোট করতে হয়, তো কিভাবে ডিনোট করি? ভেলোসিটিকে ভি দিয়ে তো ডিনোট করি, তার ওপরে দিয়ে দিই একটা ছোট্ট অ্যারো, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে আমরা যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করি। এবারে আমরা এটাও জানি যে একটা ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউডের সাথে সাথে ডিরেকশনও থাকে, ঠিক? তো আমরা যদি এই ভেক্টর কোয়ান্টিটির শুধু ম্যাগনিটিউডের কথা বলতে চাই বা শুধু ম্যাগনিটিউডটাকে দেখাতে চাই, সেটাকে আমরা কিভাবে দেখাই? মডিউলাস দিয়ে। এই ভিটাকে আমরা মডিউলাসের ভেতরে ঢুকিয়ে দিই আর সেটাকে আমরা বলি ম্যাগনিটিউড অফ আ ভেক্টর কিংবা অ্যাবসলিউট ভ্যালু অফ আ ভেক্টর। ঠিক বোঝা গেল এতদূর? সুপার। অনেক সময় তোমরা টেক্সট বুকে দেখে থাকবে যে ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করা হয় ওই অ্যারোটা বাদ দিয়ে, পুরো ওই লেটারটাকে বোল্ডে লেখা হয়। যেমন ভি ওপরে অ্যারো না লিখে ভিটাকে বোল্ডে লেখা হয়। সেটাও এক ধরনের নিয়ম, সেটাও এক ধরনের রিপ্রেজেন্টেশন অফ আ ভেক্টর কোয়ান্টিটি, ঠিক? এইবারে ভেক্টর কোয়ান্টিটিতে এই অ্যারোটা কেন দেওয়া থাকে? অ্যারোটা কি সিগনিফাই করে? অ্যারোটা সিগনিফাই করে ডিরেকশন, কোন দিকে যাচ্ছে। তার মানে এই অ্যারোটা সবসময় আমাদের এই জিনিসটা মনে করায় যে এই কোয়ান্টিটিগুলোর ডিরেকশন জানা ইম্পর্টেন্ট, মানে এদেরকে ডিফাইন করার জন্যে ম্যাগনিটিউডের সাথে সাথে তোমাকে ডিরেকশনও বলে দিতে হবে, ঠিক? যখন আমরা একটা ভেক্টর ড্র করি, মানে এবারে আমি যদি ডায়াগ্রামের ফর্মে চলে যাই, তাহলে যে কোনো একটা ভেক্টরকে আমরা জেনারেলি এই ধরনের অ্যারো দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে? যেখানে অবভিয়াসলি অ্যারোর ডিরেকশনটা ওই ভেক্টরের ডিরেকশনটা দেখাবে। গ্রেট। এই অ্যারোটাতে একটা হয় হেড আর একটা হয় টেল অফ আ ভেক্টর। যেমন ধরে নাও এটা তোমার একটা ভেক্টর,
যেটাকে তুমি এইভাবে রিপ্রেজেন্ট করছো, একটা তীর দিয়ে, একটা অ্যারো দিয়ে। এই দিকটা যেখানে এই এক্স্যাক্টলি এই অ্যারো জিনিসটা রয়েছে, এটা হচ্ছে এই ভেক্টরটার হেড, আর অন্য দিকটা হচ্ছে টেল। এটা সবসময় মনে রাখতে হবে, এটা হেড আর এটা টেল। অবভিয়াসলি এটা হেড এইভাবে মনে রাখো যে যেমন যদি তুমি এই তীরটাকে ছুঁড়ে মারো তাহলে প্রথমে এই জিনিসটাই স্ট্রাইক করবে কোনো একটা সারফেসে, তার মানে এটা হচ্ছে হেড আর এটা হচ্ছে টেল। আমাদের আশেপাশের অনেক জিনিসকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ভেক্টর কোয়ান্টিটিজের ইউজ করি। যেমন একটা খুব সুন্দর সাধারণ এক্সাম্পল হলো হাওয়া। হাওয়া যখন খুব জোরে হাওয়া চলে তখন আমরা উইন্ড স্পিড অনেক সময় মেনশন করে থাকি। উইন্ড স্পিড বলার জন্যে তোমরা সবাই জানো, স্পিড যেই আমি কথাটা বললাম তখনই আমাদের মাথায় আসে ম্যাগনিটিউড, যে ওই হাওয়াটা কত স্পিডে বইছে। ধরে নাও 45 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমরা সাধারণত কি বলে থাকি যে এই উইন্ডটা কোন দিকে বইছে সেটাও আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হয়। ধরো আমরা বললাম যে এই উইন্ডটা বইছে 45 কিলোমিটার পার আওয়ার ইন দ্য নর্থ ইস্ট ডিরেকশন, তার মানে এখানে আমরা কি ধরনের কোয়ান্টিটি নিয়ে ডিল করছি? ভেক্টর কোয়ান্টিটি, যেখানে ম্যাগনিটিউডের সাথে সাথে ডিরেকশনটাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। যেমন ধরে নাও বিলিয়ার্ডস, আমি জানি না তোমরা কখনো বিলিয়ার্ডস খেলেছো কি না, হতে পারে এই টেবিলটা দেখেছো বা টিভিতে বা সিনেমাতে হয়তো দেখেছো কখনো। এই যে খেলাটা হয়, এই খেলাটাতে কত তাড়াতাড়ি বলটা মুভ করছে সেটা তো ইম্পর্ট্যান্ট বটেই, কোন ডিরেকশনে বলটা মুভ করছে সেটা কিন্তু আরও বেশি ইম্পর্ট্যান্ট। ইনফ্যাক্ট দুটোই ইম্পর্ট্যান্ট এক্স্যাক্টলি। সুতরাং এই খেলাটার ভেতরেও আমরা দেখছি যে কত তাড়াতাড়ি বলটা মুভ করছে সেটা দিচ্ছে আমাদেরকে ম্যাগনিটিউড, আর কোন দিকে বলটা মুভ করছে সেটা আসছে, সেখান থেকে আসছে ডিরেকশন। সুতরাং এখানেও আমরা কোন কোয়ান্টিটির কথা বলছি? ভেক্টর কোয়ান্টিটি, এক্স্যাক্টলি। তো সুতরাং আমাদের আশেপাশের এরকম অনেক অবজারভেশনস আছে যেখানে আমরা দেখি ভেক্টর কোয়ান্টিটিজ একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তাহলে বন্ধুরা, স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটির একটা আইডিয়া তো আমাদের হয়ে গেছে। এবারে দেখে নেবো কম্বিনেশন অফ স্কেলার্স, মানে যখন স্কেলার কোয়ান্টিটিজ আমাদের সামনে থাকে তাদেরকে যখন কম্বাইন করতে হয়, মানে তাদের অ্যাডিশন বা সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন যখন আমরা করি তখন আমাদের কি কি কথা মাথায় রাখতে হয়। স্কেলার কোয়ান্টিটির জন্য যেহেতু আমরা আগেই দেখেছি স্কেলার কোয়ান্টিটিদের কিভাবে রিপ্রেজেন্ট করি, সাধারণ নাম্বারস দিয়ে। সুতরাং এদের সব রকম অপারেশনও এক্স্যাক্টলি সাধারণ নাম্বারসের মতনই হবে। ফর এক্সাম্পল, যদি আমরা অ্যাডিশন বা সাবট্রাকশনের কথা বলি তখন আমরা দেখি যে কোনো দুটো স্কেলার কোয়ান্টিটিকে আমরা একদম সিম্পল নাম্বারসদের মতনই অ্যাড করতে পারি, কিন্তু তাদের ইউনিটটা সেম হওয়া চাই। মানে যেমন ধরো আমি যদি বলি 100 মিটার আর লেটস সে 1 লিটার, 100 মিটার আর 1 লিটার এই দুটোকে আমরা ডিরেক্টলি অ্যাড করে 101 মিটার বা লিটার লিখতে পারি না, কারণ এই দুটো আলাদা ইউনিটে রয়েছে। তো সুতরাং স্কেলার কোয়ান্টিটিদের যখন আমরা অ্যাড বা সাবট্রাক্ট করি আমাদেরকে এনশিওর করতে হবে যে সেই কোয়ান্টিটিগুলো একই ইউনিটে আছে, তখনই আমরা তাদেরকে অ্যাড বা সাবট্রাক্ট করতে পারি। অন্যদিকে যদি আমি ডিভিশন বা মাল্টিপ্লিকেশনের কথা বলি সেখানে কিন্তু একটা নতুন জিনিস হয়, সেখানে যদি তাদের ইউনিটস আলাদাও থাকে তাহলেও আমরা তাদের মাল্টিপ্লাই বা ডিভাইড করতে পারি। তার একটা খুব এক্সেলেন্ট এক্সাম্পল হলো স্পিড। স্পিডের ইউনিট কি? মিটার পার সেকেন্ড, রাইট? তার মানে যদি তোমার কাছে একটা এরকম সিচুয়েশন আছে যে ধরে নাও রোহন 100 মিটার ডিস্টেন্স কভার করেছে 2 মিনিটসে, ঠিক আছে? তার মানে একটা হচ্ছে মিটার, একটা হচ্ছে মিনিটস, কিন্তু তা সত্ত্বেও আমরা 100 মিটার ডিভাইডেড বাই 2 মিনিটস, যেটাকে ধরো আমরা 60 সেকেন্ডস, মানে সেটাকে আমরা সেকেন্ডসে কনভার্ট করলাম, তো 120 সেকেন্ডস, এইভাবে আমরা এই দুটোকে ডিভাইড করে আমরা একটা আনসার পেয়ে যাব ইন মিটার পার সেকেন্ড। তার মানে একটা কোয়ান্টিটি মিটারে আর একটা কোয়ান্টিটি সেকেন্ডে, কিন্তু তাও আমরা সেই দুটোকে ডিভাইড করতে পারছি। তো স্কেলার কোয়ান্টিটির ক্ষেত্রে সেম ইউনিটেই আমরা অ্যাড বা সাবট্রাক্ট করতে পারি, কিন্তু আলাদা ইউনিটে আমরা ডিভাইড বা মাল্টিপ্লাই করতে পারি। তাহলে বন্ধুরা চলো স্কেলার কোয়ান্টিটির পরে এবারে দেখে নিতে হবে কম্বিনেশন অফ ভেক্টরস, মানে ভেক্টর কোয়ান্টিটিসদের আমরা কিভাবে অ্যাড বা সাবট্রাক্ট করে থাকি। কিন্তু তারও আগে আমাদের জেনে নিতে হবে ভেক্টরসদের একটা খুব বেসিক ইম্পর্ট্যান্ট প্রপার্টি, যেটা না জানা পর্যন্ত আমরা ভেক্টরসদের অ্যাডিশন বা সাবট্রাকশন শিখতে পারবো না, ঠিক আছে? ধরে নাও তোমার কাছে একটা ভেক্টর আছে, যেমন এইটা আমার কাছে একটা ভেক্টর আছে, ঠিক? এবারে এই ভেক্টরটা যদি আমি দেখি, এর ডিরেকশন কে বলে দিচ্ছে? এই অ্যারোটা বলে দিচ্ছে এর ডিরেকশন কি। এর ম্যাগনিটিউড কে বলে দিচ্ছে? এই ভেক্টরের লেন্থ। এই ভেক্টরটা কত লম্বা সেই লেন্থটা বলে দিচ্ছে এর ম্যাগনিটিউড, ঠিক? আমি যদি এই ভেক্টরটাকে প্যারালালি ডিসপ্লেস করি, মানে এটা এখানে ছিল, এটাকে আমি এক্স্যাক্টলি প্যারালালি এইভাবে ডিসপ্লেস করলাম,
এইখান থেকে এইখান অবধি ডিসপ্লেস করাতে ডিরেকশনে কোনো চেঞ্জ এলো না, কারণ ভেক্টরটা প্যারালালি ডিসপ্লেস হচ্ছে। ম্যাগনিটিউডে কোনো চেঞ্জ এলো না, কারণ এর লেন্থ এখনও ততটাই রয়েছে। তো সুতরাং যেসব ভেক্টরকে যদি আমরা প্যারালাল টু ইটসেলফ ডিসপ্লেস করি তাহলে সে আনচেঞ্জড থাকবে, তার না তো ম্যাগনিটিউড বদলাবে নাই ডিরেকশন বদলাবে। এই ধরনের ভেক্টরদের আমরা বলে থাকি ফ্রি ভেক্টর, আর এই প্রপার্টিটাকে আমরা বলে থাকি প্যারালাল ডিসপ্লেসমেন্ট অফ ভেক্টর, কারণ আমরা এটাকে ডিসপ্লেস করছি প্যারালালি। ধরো এটা যদি এরকমভাবে থাকতো তাহলে কিভাবে ডিসপ্লেস করতে, একদম এক্স্যাক্টলি যেমন আছে তার প্যারালাল যদি তুমি ডিসপ্লেস করো তাহলে এই ভেক্টরটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, ঠিক আছে। কিন্তু তার মানে এই নয় যে সব ভেক্টরের ক্ষেত্রে সব ভেক্টরই ফ্রি ভেক্টর হয়, নট রিয়েলি। আরও এক ধরনের ভেক্টর হয় যাকে আমরা বলে থাকি লোকালাইজড ভেক্টর। লোকালাইজড ভেক্টরের ক্ষেত্রে তাদের লাইন অফ অ্যাকশনটা খুব ইম্পর্ট্যান্ট হয়। যেমন ধরো এটা একটা ভেক্টর, আমার হাতে ধরে নাও একটা বল আছে, এবারে এই ভেক্টরটা, এটা ধরো একটা ফোর্স। ভেক্টর মানে কি, ভেক্টর একটা ভেক্টর কোয়ান্টিটি। ধরো এই ক্ষেত্রে আমার ভেক্টর কোয়ান্টিটি হলো ফোর্স। এবারে দেখো এই ফোর্সটা আমি এখানে অ্যাপ্লাই করছি এই অবজেক্টটার ওপরে, এই বলটার ওপরে, রাইট? বুঝতে পারছো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে? এইবারে ধরো আমি কি করলাম, এই ভেক্টরটাকে ডিসপ্লেস করে দিলাম প্যারালাল টু ইটসেলফ, করে তো দিয়েছি, কিন্তু এবারে এই ভেক্টরটা বলটার উপরে কি ফোর্স লাগাতে পারছে? নট রিয়েলি। কেন? কারণ এর লাইন অফ অ্যাকশন চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এই ধরনের ভেক্টরসদের আমরা বলে থাকি লোকালাইজড ভেক্টরস। এনিওয়েজ, এখন আমরা লোকালাইজড ভেক্টর বা ফ্রি ভেক্টরে ফোকাস করব না, এখন আমাদের ফোকাস থাকবে প্যারালাল ডিসপ্লেসমেন্ট অফ ভেক্টরে, মানে এই প্রপার্টিটাতে ফোকাস থাকবে যে কোনো একটা ভেক্টরকে তুমি প্যারালাল টু ইটসেলফ আরামসে ডিসপ্লেস করতে পারো, ঠিক আছে। চলো এইবারে দেখে নেবো আমরা অ্যাডিশন অফ ভেক্টরস। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে আমাদের কাছে যদি দুটো গিভেন ভেক্টরস থাকে তাহলে সেই দুটো ভেক্টরকে আমরা অ্যাড কিভাবে করি, ঠিক আছে। প্রথমে এটাকে গ্রাফিক্যালি বুঝবো যাতে কনসেপ্টটা একেবারে আমাদের মাথায় ঢুকে যায়, ঠিক আছে। ধরে নাও তোমার কাছে দুটো ভেক্টরস আছে এ আর বি, ঠিক। ধরে নাও এই ভেক্টর দুটো এইভাবে আছে, ঠিক আছে, এটা এ আর এটা বি, ঠিক, ওকে। এবারে আমাকে এই দুটো ভেক্টরকে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব? এই দুটোর মধ্যে একটা ভেক্টরকে অ্যাজ ইট ইজ রাখবো, স্ট্যাটিক রাখবো, আর একটা ভেক্টরকে প্যারালালি ডিসপ্লেস করব। মানে ধরে নাও এই ভেক্টরটাকে বিটাকে আমি ডিসপ্লেস করব প্যারালালি সাচ দ্যাট এ ভেক্টরের হেড আর বি ভেক্টরের টেল এই দুটো এক জায়গায় মিট করে। মানে ফর এক্সাম্পল এটাকে আমি এইভাবে প্যারালালি ডিসপ্লেস করতে করতে এখানে নিয়ে গেলাম, দিয়ে এর হেডের সঙ্গে এর টেলটাকে জুড়ে দিলাম। বুঝতে পারলে? তার মানে আমি যেহেতু এটাকে প্যারালালি ডিসপ্লেস করছি সুতরাং এই ভেক্টরটা অ্যাজ ইট ইজই রয়েছে, এর ম্যাগনিটিউড বা ডিরেকশন কিছু চেঞ্জ হয়নি। আর আমরা কি করেছি, একটা ভেক্টরের হেডের সঙ্গে আর একটা ভেক্টরের টেলকে জুড়ে দিয়েছি। সেই কারণে এই মেথডটাকে হেড টু টেল মেথডও বলা হয়, কারণ একটা ভেক্টরের হেডের সঙ্গে আর একটা ভেক্টরের টেলকে আমরা কানেক্ট করে দিই, ঠিক আছে। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। এরপরে এই যে আমাদের এইদিকে যে ফ্রি টেল আর এদিকে যে ফ্রি হেড, এই দুটোকে যে ভেক্টর জয়েন করবে সেইটাই হয়ে যাবে আমাদের সাম অফ এ অ্যান্ড বি। এইবারে দেখো এখানে কি হলো, এইটা যে রেজাল্টেন্টটা বা এদের যে সামটা সেটা বার করার জন্য আমরা একটা কি বানিয়ে ফেলেছি, আমরা একটা ট্রায়াঙ্গেল বানিয়ে ফেলেছি। তাই জন্য এই প্রসেসটাকে ট্রায়াঙ্গেল মেথড অফ ভেক্টর অ্যাডিশনও বলা হয়, ঠিক। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো যে যদি তোমাদের কাছে দুটো ভেক্টর থাকে এ অ্যান্ড বি, তাহলে তাদের সাম মানে এ প্লাস বি তুমি কিভাবে বার করবে? ট্রায়াঙ্গেল মেথড দিয়ে। মানে এ আর বি কে এইভাবে জয়েন করো যাতে একের হেডের ওপরে আর একের টেল আসে, তারপরে তাদের দুটো ফ্রি এন্ডকে যে ভেক্টরটা দিয়ে তোমরা জুড়ে দেবে সেটা হয়ে যাবে আর, যেটা হচ্ছে রেজাল্টেন্ট। মানে এ আর বি যদি দুটো গিভেন ভেক্টর হয় তাহলে তাদের সাম বা তাদের রেজাল্টেন্ট ভেক্টর হয়ে যাবে আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। বোঝা গেল? ঠিক একই লজিক দিয়ে আমরা এবারে শিখে নেব ভেক্টরদের সাবট্রাকশন। ধরো আমার কাছে একটা ভেক্টর আছে এ আর একটা ভেক্টর আছে বি, আমাকে বার করতে হবে এ মাইনাস বি। কি করব আমি? দেখো এ মাইনাস বি কে আমরা বলতে পারি এ প্লাস মাইনাস বি, তার মানে এ ভেক্টরের সঙ্গে আমরা মাইনাস বি ভেক্টরকে যোগ করছি বলতেই পারি। যদি বি ভেক্টর এটা হয় মাইনাস বি ভেক্টর কি হবে? মাইনাস বি ভেক্টর মানে এক্স্যাক্টলি এই একই ভেক্টর কিন্তু এর ডিরেকশনটা উল্টে গেছে, এটা হয়ে গেল মাইনাস বি ভেক্টর। এইবারে তোমাকে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর এই দুটোকে জুড়তে হবে। জোড়ার জন্য কি করব, এই মাইনাস বি ভেক্টরটাকে প্যারালাল টু সেলফ ডিসপ্লেস করব সাচ দ্যাট এর হেডের সঙ্গে বি এর টেল জুড়ে যাক।
সুতরাং দেখো জুড়ে গেছে। এইবারে কি হয়ে যাবে, এদের যে দুটো ফ্রি এন্ড সেই দুটোকে যেই তুমি জুড়ে দেবে তুমি পেয়ে যাবে রেজাল্টেন্ট। তার মানে এখানেও আমরা সেই হেড টু টেল মেথড লাগালাম আর আমাদের রেজাল্টেন্ট ভেক্টর আর কি হয়ে গেল, এ প্লাস মাইনাস বি, তার মানে এ মাইনাস বি। তো সুতরাং অ্যাডিশন অফ ভেক্টর আর সাবট্রাকশন অফ ভেক্টরের যে লজিকটা বা কনসেপ্টটা সেটা একই রকমের, বেশি কিছু তফাৎ তেমন নেই। তাহলে বন্ধুরা আমাদের নেক্সট টপিক হলো প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন। প্যারালেলোগ্রাম ল, অবভিয়াসলি একটা প্যারালেলোগ্রাম বানিয়ে আমরা দুটো ভেক্টরকে যোগ করার চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ বুঝে নেবো যাতে জিনিসটা খুব সহজ হয়ে যায় তোমাদের জন্য। ধরে নাও আমাদের কাছে দুটো ভেক্টর আছে, ভেক্টর এ আর ভেক্টর বি, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমাদের যেটা লজিক বা আমাদের যেটা কনসেপ্ট, তাতে আমরা দুটো ভেক্টরকে যখনই যোগ করি কি করি, সব থেকে প্রথমে একটা ভেক্টরকে অ্যাজ ইট ইজ রেখে নিই। যেমন তোমরা দেখছো এই ভেক্টর এটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে নিয়েছি, আর ভেক্টর বিটাকে আমরা কি করি, প্যারালেলি ডিসপ্লেস করি, নিজের থেকে প্যারালেল ডিসপ্লেসমেন্ট করি সাচ দ্যাট একটা ভেক্টরের হেড আর একটা ভেক্টরের টেলের সঙ্গে জয়েন হয়ে যায়, যেটাকে আমরা হেড টু টেল মেথড বলে থাকি। ঠিক সেটাও হয়ে গেল এখানে স্টেপ নাম্বার 2-এ। স্টেপ নাম্বার 3-তে দেখো আমরা কি করেছি, আমরা একটা প্যারালেলোগ্রাম তৈরি করেছি। কিভাবে, এই ভেক্টর এ এর প্যারালেল একটা এখানে লাইন বানিয়েছি, ভেক্টর বি এর প্যারালেল এখানে একটা লাইন বানিয়েছি। যখনই আমরা এরকম করেছি তখনই আমরা একটা কি পেয়ে গেছি, আমরা একটা প্যারালেলোগ্রাম পেয়ে গেছি। এই প্যারালেলোগ্রামের যে ডায়াগোনালটা, যেটাকে আমরা জেনারেলি আর ভেক্টর দিয়ে ডিনোট করে থাকি, সেইটা হচ্ছে এ আর বি এর রেজাল্টেন্ট, তার মানে সেটা হচ্ছে এ আর বি এর সাম। তো বেসিক্যালি তোমরা বলতে পারো যে এই আর ভেক্টরটা হচ্ছে সাম অফ ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি। তো এইভাবে প্যারালেলোগ্রাম লয়ের হেল্প দিয়ে আমরা দুটো ভেক্টরকে যোগ করে তাদের সাম বা তাদের দুজনকে যোগ করে যে রেজাল্টেন্ট ভেক্টরটা বেরোবে সেই ভেক্টরটা আমরা ক্যালকুলেট করতে পারি। এবারে এখানে একটা ছোট্ট প্রশ্ন আমাদের মনে আসে যে এটা কিছুটা দেখতে শুনতে সব কিছুতেই ট্রায়াঙ্গেল লয়ের মতনই মনে হলো, তাই তো? ইনফ্যাক্ট তাই জন্যই বলা হয় যে এই যে প্যারালেলোগ্রাম ল, এই প্যারালেলোগ্রাম লটা আসলে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। তাহলে আবার মনে এই প্রশ্নটা আবার আসতে পারে যে যদি দুটো একই জিনিস তাহলে দুটো আলাদা আলাদা ল কেন? এক্স্যাক্টলি এক জিনিস নয়, কিন্তু দুটো জিনিসই একই জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। তার মানে হলো ধরো তুমি তোমার বাড়ি থেকে স্কুল যাবে, স্কুল যাবার অনেকগুলো রাস্তা থাকতে পারে, এবার তুমি যে রাস্তা দিয়েই যাও লাস্টে পৌঁছবে তুমি সেই স্কুলে গিয়েই। তো ঠিক সেরকমই হচ্ছে ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল, দুটো ল দিয়েই কিন্তু লাস্টে গিয়ে তুমি সেই একই রেজাল্টেন্ট ভেক্টরে পৌঁছবে। কিন্তু কথা হলো যে এই প্যারালেলোগ্রাম লটা কিভাবে ট্রায়াঙ্গেল লয়ের ইকুইভ্যালেন্ট, কেন আমরা বলছি যে এটা ট্রায়াঙ্গেল লয়ের ইকুইভ্যালেন্ট? যদি তোমরা খুব খেয়াল করে দেখো এই প্যারালেলোগ্রামটাকে, আসলে এই প্যারালেলোগ্রামটার ভেতরেও লুকিয়ে রয়েছে একটা ট্রায়াঙ্গেল। দেখো ভেক্টর এ, ভেক্টর বি আর ভেক্টর আর, এই তিনটে ভেক্টর মিলে একটা কি বানাচ্ছে, এরা বানাচ্ছে একটা ট্রায়াঙ্গেল। তো যার জন্য এই ট্রায়াঙ্গেলটার ভেতরে যদি তুমি ট্রায়াঙ্গেল লও অ্যাপ্লাই করো তাহলে সেটাও সত্যি হয়ে উঠে দাঁড়াবে, তাই তো? সেই জন্য বলা হয় যে প্যারালেলোগ্রাম ল আর ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন এই দুটোই একে অপরের ইকুইভ্যালেন্ট। এইবারে দেখে নেবো আমরা ভেক্টর অ্যারিথমেটিকের কিছু প্রপার্টিজ। যেমন আমরা নাম্বারসের ক্ষেত্রে প্রপার্টি ডিসকাস করি, রাইট? ক্লোজার প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ছোটবেলা থেকে পড়ে আসছি। আজকে এই ধরনের প্রপার্টি আমরা দেখে নেব ভেক্টরসের ক্ষেত্রে, ঠিক আছে? প্রথম প্রপার্টি বলছে যে ভেক্টর অ্যাডিশন ইজ কমিউটেটিভ। কমিউটেটিভ প্রপার্টির মানেটা কি হলো, যে যদি আমাদের কাছে দুটো ভেক্টর থাকে এ আর বি, তাহলে এ প্লাস বি উইল বি ইকুয়াল টু বি প্লাস এ। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে ভাই এটা সত্যি, কিন্তু এটা সত্যি কিভাবে? চলো এটা আমরা গ্রাফিক্যালি দেখি। ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে এ, এটা ধরো ভেক্টর এ, আর ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে বি, এটা ধরো ভেক্টর বি, ঠিক আছে? এই দুটোকে ধরো তুমি যোগ করবে, ঠিক আছে? যদি তুমি এ প্লাস বি করতে চাও, ধরো তুমি এ প্লাস বি করতে চাইছো, ঠিক? কিভাবে করবে? এটাকে আমরা নিজের জায়গায় রাখবো, বিটাকে প্যারালেলি ডিসপ্লেস করে ধরে নাও এখানে নিয়ে এলে, এটা এ এটা বি, তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টর কি হয়ে যাবে? এই ভেক্টরটা আর হয়ে যাবে এদের রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে এইভাবে তুমি এ প্লাস বি বার করবে। ঠিক সেরকমভাবে আমি যদি বলি যে না এ প্লাস বি না, আমি বার করতে চাই বি প্লাস এ,
তাহলে এবারে বলো বি প্লাস এ কীভাবে বার করবে? বি প্লাস এর জন্য আমি বিটাকে অ্যাজ ইট ইজ রেখে নেবো, মানে বিটা এরকম ছিল, আমি বিটাকে এরকমই রেখে নিলাম। এটাকে আমি কি করলাম? প্যারালালি ডিসপ্লেস করলাম। তার মানে এটাকে প্যারালালি, দেখো এটা এখানে ছিল, এটাকে প্যারালালি ডিসপ্লেস করে এখানে নিয়ে গেলাম। মানে ধরে নাও এই এটাকে তুমি সামভেয়ার এখানে নিয়ে এলে, ঠিক আছে? তাহলে এবারে দেখো যদি ট্রায়াঙ্গেল ল লাগাও তাহলে এই দুটো এন্ডকে যে লাইনটা জয়েন করছে তার মানে এইটা হয়ে যাবে তোমার ভেক্টর আর। এবারে যদি দেখো এই ভেক্টর আর আর এই ভেক্টর আর দুটোরই লেন্থ বা ডিরেকশন সেম, তার মানে এই দুটো আরই এক, তার মানে a প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। ঠিক একই রকমভাবে যদি আমি 2 নম্বর প্রপার্টিটা দেখি, সেটা বলছে যে ভেক্টর অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ মানে যদি আমাদের কাছে দুটোর বদলে 3টে ভেক্টর থাকে সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে a প্লাস বি প্লাস সি এইটার যা ভ্যালু হবে সেটাই একই ভ্যালু হবে a প্লাস বি প্লাস সি। ঠিক, মানে দেখো এই রুলগুলো কিন্তু নাম্বারসের ক্ষেত্রে যে রুলগুলো ছিল এক্স্যাক্টলি সেই জিনিসই এখানে, শুধু নাম্বারের বদলে চলে এসেছে ভেক্টরস, তাই তো? আচ্ছা, এইটা কিভাবে তোমরা প্রুফ করতে পারো? এইটাকেও তোমরা চাইলে গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করতে পারো, যে যেমন ধরো তোমার কাছে আছে একটা ভেক্টর এ, ধরো আর একটা আছে ভেক্টর বি, আর ধরো আর একটা আছে লেটস সে ভেক্টর সি। ঠিক, তাহলে এই তিনটের সাম তুমি কতভাবে বার করতে পারো? এ প্লাস বি প্রথমে বার করলে সেটা তোমার এরকম ধরনের একটা ভেক্টর দাঁড়াবে, দিয়ে তারপরে এই যে এ প্লাস বি এর যে রেজাল্টেন্ট ভেক্টরটা এটা হয়ে গেল এ প্লাস বি। এবারে এই এ প্লাস বি প্লাস সি, তাহলে তোমার ফাইনাল রেজাল্টেন্ট ভেক্টরটা কিছুটা এরকম দাঁড়াবে, এটা হয়ে যাবে তোমার রেজাল্টেন্ট ভেক্টর। ঠিক সেরকমভাবে যদি তুমি বি প্লাস সি প্রথমে করো তার সাথে একে যোগ করে ফেলো তাহলেও দেখবে তুমি রেজাল্টেন্ট ভেক্টরটা তোমার একই ধরনের এসে দাঁড়াচ্ছে। এটা গ্রাফিক্যালি তুমি নিজে ট্রাই করো, আমি এটাই সাজেস্ট করব, কারণ যখন কিছু কিছু জিনিস তোমরা নিজেরা চেষ্টা করবে, নিজেরা ট্রাই করবে, তখন সেই কনসেপ্টগুলো কিন্তু আরও বেশি ভালোভাবে ক্লিয়ার হতে থাকবে। তাহলে চলো বন্ধুরা, এবারে ভেক্টরের অ্যারিথমেটিক তো দেখা গেল, মানে ভেক্টরদের অ্যাড কি করে করে বা সাবট্রাক্ট কি করে করে সেটা তো একটু শেখা গেল। এবারে এর রিলেটেড কিছু কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ আছে, যেমন প্রপার্টির প্রথমেই আমরা ডিসকাস করব জিরো ভেক্টর কিংবা নাল ভেক্টর। নাল মানে খালি, কিছুই নেই। তো জিরো ভেক্টর কাকে বলবো? ধরো আমাদের কাছে একটা ভেক্টর আছে এ, এটা হলো আমাদের ভেক্টর এ, আর অন্যদিকে যদি আমাদের কাছে একটা ভেক্টর থাকে মাইনাস এ, মানে এ তো এরকম, এটাকেই যদি এক্স্যাক্টলি একই জিনিসকে অপোজিট ডিরেকশনে করে দাও তাহলে সেটা মাইনাস এ। এবারে এ আর মাইনাস এ কে যদি তুমি অ্যাড করো তাহলে কি হয়ে যাবে? জিরো। দুটো একে অপরকে নিউট্রালাইজ করে দেবে। মনে পড়ে রামায়ণ মহাভারতের যে যুদ্ধগুলো হয় সেটাতে এদিক থেকে একটা তীর আসে, এদিক থেকে একটা তীর আসে, আর দুটোই যদি ইকুয়াল পাওয়ারের হয় তাহলে সেটা কি হয়ে যায়? মাঝখানে এসে একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়। কিছুটা সেরকমই এখানে হয়, যখনই তুমি একটা ভেক্টরকে তারই নেগেটিভের সাথে যোগ করবে তখন তুমি পাবে জিরো, আর তাকেই আমরা বলে থাকি জিরো ভেক্টর। এবারে যে কোনো ভেক্টরকে যদি তুমি জিরোর সাথে মাল্টিপ্লাই করো তাহলে কি হবে? যেমন নাম্বারের ক্ষেত্রে জিরোর সঙ্গে মাল্টিপ্লাই করলে তুমি কি পাও? জিরো। সেই রকমই এই ক্ষেত্রে জিরো ভেক্টরের সঙ্গে মাল্টিপ্লাই করলে তুমি সবসময় পাবে জিরো ভেক্টর। যদি তুমি একটা গিভেন ভেক্টরকে জিরো ভেক্টরের সঙ্গে অ্যাড করো তার মানে তুমি বেসিক্যালি এই ভেক্টরটার মধ্যে কিছুই অ্যাড করছো না, কারণ জিরো ভেক্টর তো জিরো। তো সুতরাং এই ভেক্টরটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, তার মানে ভেক্টর এ প্লাস জিরো ইজ ইকুয়াল টু ভেক্টর এ। যদি আমরা কোনো একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি, ধরো আমাদের কাছে একটা ভেক্টর আছে এ, সেটাকে আমরা একটা স্কেলার কোয়ান্টিটি ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমরা কি পাবো? আমরা আরেকটা ভেক্টর কোয়ান্টিটি পাবো যার ডিরেকশন হবে ভেক্টর এ এর ডিরেকশনে, হুইচ ইজ ল্যামডা এ, আর তার ম্যাগনিটিউড হয়ে যাবে ল্যামডা টাইমস অফ ভেক্টর এ। যেহেতু স্কেলার কোয়ান্টিটিকে দিয়ে মাল্টিপ্লাই করেছি সেহেতু ম্যাগনিটিউডটা অত গুণ বেড়ে যাবে, ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাই তোমার যেটা রেজাল্ট এলো সেই ভেক্টরটার ম্যাগনিটিউডটা ল্যামডা টাইমস বেড়ে গেল, কিন্তু তার ডিরেকশনটা কিন্তু এখনো সেই ভেক্টর এ ডিরেকশনেই থেকে গেল। যদি আমরা কোনো একটা ভেক্টরকে একটা নেগেটিভ স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? যদি মাইনাস ল্যামডা দিয়ে আমরা ভেক্টর এ কে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো মাইনাস ল্যামডা এ। তার মানে এখন আমরা যে ভেক্টরটা পেলাম তার ম্যাগনিটিউডটা তো ল্যামডা টাইমস হয়ে গেল, কিন্তু তার ডিরেকশনটা ভেক্টর এ ডিরেকশনের অপোজিটে হবে এক্স্যাক্টলি। তো ওই জন্য এই যে ছোট ছোট প্রপার্টিগুলো, এগুলোর সিগনিফিকেন্সগুলো বুঝে নিতে হবে যাতে কনসেপ্টগুলো একেবারে মাথাতে ক্লিয়ার থাকে।
তাই তো? তাহলে ভেক্টর অ্যারিথমেটিকের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ কভার করে নিলাম। এবারে দেখে নেব ভেক্টরস রিলেটেড আরও কিছু নতুন টার্মস, বা বলতে পারো যে আরও কিছু নতুন নতুন টার্মিনোলজিস ভেক্টরসদের। যেমন ইকুয়াল ভেক্টর, দুটো ভেক্টরকে আমরা ইকুয়াল কখন বলি? দুটো ভেক্টরকে আমরা ইকুয়াল তখনই বলবো যখন সেই দুটো ভেক্টরের ম্যাগনিটিউডও সেম হবে, তার মানে দুটো ভেক্টরের লেন্থ সেম হবে, আর দুটো ভেক্টরের ডিরেকশনও সেম হবে। এমন নয় যে একটা এদিকে যাচ্ছে তো আর একটা এদিকে যাচ্ছে, কারণ একটা ভেক্টর কোয়ান্টিটির যতটা ইম্পর্টেন্ট ম্যাগনিটিউড, ঠিক ততটাই ইম্পর্টেন্ট হচ্ছে ডিরেকশন। সুতরাং দুটো ভেক্টর ইকুয়াল তখনই হবে যখন তাদের ম্যাগনিটিউড আর তাদের ডিরেকশন দুটোই সমান হবে। এবারে আমি যদি বলি এই দুটো ভেক্টর কি ইকুয়াল ভেক্টর? যদি ভেক্টরের লেন্থের কথা বলি তো দুটো সেম, যদি ডিরেকশনের কথা বলি তো দুটোর ডিরেকশনও সেম, সুতরাং এই দুটো ইকুয়াল ভেক্টর। যদি এই দুটো ভেক্টরের কথা বলি, এই দুটো কি ইকুয়াল ভেক্টর? লেন্থ ওয়াইজ তো সেম, তার মানে ম্যাগনিটিউড তো সেম, কিন্তু দুটোর ডিরেকশন আলাদা আলাদা দিকে, সুতরাং এই দুটো ইকুয়াল ভেক্টরস নয়। যখনই আমরা ইউনিট ভেক্টরসদের কথা বলি তখনই আমাদের মাথায় না এই তিনটে ইউনিট ভেক্টর চলে আসে, সেটা হলো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ হচ্ছে কি? এরা হচ্ছে ইউনিট ভেক্টরস অ্যালং দ্য 3 কোঅর্ডিনেট অ্যাক্সিস। আমরা সবাই জানি যে কোঅর্ডিনেট সিস্টেমে যে তিনটে অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এই তিনটে অ্যাক্সিসের অ্যালং আমরা একটা করে ইউনিট ভেক্টর ডিফাইন করি। এক্স অ্যাক্সিসের অ্যালং যে ইউনিট ভেক্টরটা হয় সেটা আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের অ্যালং এ জে ক্যাপ, আর জেড অ্যাক্সিসের অ্যালং এ কে ক্যাপ। তো সুতরাং যখনই তুমি আই ক্যাপ দেখবে তুমি বুঝে যাবে যে সেই ভেক্টরটার যে ডিরেকশনটা সেটা এক্স অ্যাক্সিসের অ্যালং। যখনই জে ক্যাপ দেখবে তুমি বুঝে যাবে যে ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের অ্যালং, আর যদি কে ক্যাপ থাকে তাহলে জেড অ্যাক্সিসের অ্যালং। ঠিক আছে, এবারে ইউনিট ভেক্টরের ডেফিনেশন থেকে আমরা বলতেই পারি যে মডিউলাস অফ আই বা মডিউলাস অফ জে বা মডিউলাস অফ কে কি হবে? 1, কারণ ইউনিট ভেক্টর একটা ইউনিট লেন্থ ভেক্টর, ভেক্টরের ম্যাগনিটিউড হবে 1। অলসো আমরা এটাও বলতে পারি যে যেহেতু এই আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ এরা তিনটে অ্যাক্সিসের অ্যালং ওরিয়েন্টেড, আর তিনটে অ্যাক্সিসের মাঝখানের ওরিয়েন্টেশনটা কত, অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তো সুতরাং আমরা এটাও বলতে পারি যে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ এরা তিনজন মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। ঠিক, এবারে ধরে নাও আমি যদি বলি যে আমাদের কাছে কোনো একটা কনটেক্সটে, কোনো একটা সিচুয়েশনে দেওয়া রয়েছে যে ভেলোসিটি ইজ 2 জে ক্যাপ মিটার পার সেকেন্ড। এর মানে কি দাঁড়ালো? এর মানে হচ্ছে যে ওই অবজেক্টটার ভেলোসিটির যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর যে ডিরেকশন সেটা হচ্ছে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, কারণ জে ক্যাপ দ্যাট মিনস প্লাস ওয়াই অ্যাক্সিসের দিকে। এইটাই যদি লেখা থাকতো যে কোনো একটা অবজেক্টের ভেলোসিটি হচ্ছে -2 জে ক্যাপ মিটার পার সেকেন্ড, তার মানে হতো যে ওই অবজেক্টের ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ম্যাগনিটিউড, আর ডিরেকশন হচ্ছে ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে, কারণ যেহেতু এখানে ডিরেকশন কে বলে দিচ্ছে জে ক্যাপ। বন্ধুরা, এরপরে ডিসকাস করব আমরা রেজলিউশন অফ আ ভেক্টর। মানে আমাদের কাছে যদি যে কোনো একটা গিভেন ভেক্টর থাকে, আমরা যে কোনো সিচুয়েশনে সেই ভেক্টরটাকে যে তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের অ্যালংয়ে যে সেই ভেক্টরটার কম্পোনেন্ট তাতে স্প্লিট করতে পারি। ঠিক আছে, আর একটা ভেক্টরকে তার কম্পোনেন্টে স্প্লিট করাটাকেই আমরা বলে থাকি রেজলিউশন অফ ভেক্টর। ঠিকমতো কি বোঝা গেল? নট রিয়েলি, কিন্তু আরেকটু যখন ডিটেলে এটা আমরা ডিসকাস করবো এক্সাম্পল নিয়ে, তখন তোমরা ঠিক বুঝতে পারবে হোয়াট ডু উই মিন বাই রেজলিউশন অফ আ ভেক্টর। ধরো আমাদের কাছে একটা ভেক্টর এ আছে, এবারে এই ভেক্টর এটা আমাদের এই কোঅর্ডিনেট সিস্টেমে লাই করছে। এই ভেক্টর এটার এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে একটা কম্পোনেন্ট হবে, ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে একটা কম্পোনেন্ট হবে, জেড অ্যাক্সিসের অ্যালংয়ে একটা কম্পোনেন্ট হবে। তো সুতরাং এই ভেক্টরটাকে যদি আমরা এর এক্স, ওয়াই আর জেড অ্যাক্সিসের অ্যালংয়ে যে কম্পোনেন্ট হবে সেই কম্পোনেন্টের ফর্মে যদি স্প্লিট করি তাহলে সেটাকে বলা হয় রেজলিউশন অফ আ ভেক্টর। তাহলে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক যে যদি আমাদের কাছে একটা ভেক্টর এ দেওয়া থাকে এইভাবে, তাহলে এই ভেক্টর এটাকে আমরা কিভাবে রিজলভ করি তার কম্পোনেন্টসে। তো এখানে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে এর যে কম্পোনেন্টগুলো তার কথা বলবো, চলো দেখা যাক। তো আমরা লিখতে পারি যে কোনো একটা ভেক্টর এ, ধরে নাও এটা আমাদের ভেক্টর এ এই ক্ষেত্রে, তো এই ভেক্টর এটাকে আমি যে কোনো সময় কিভাবে লিখতে পারি, এ এক্স মানে এ এর কম্পোনেন্ট অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এই এ এক্সটা কী দিচ্ছে? এক্সটা বলছে এই ভেক্টর এর ম্যাগনিটিউড অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। ঠিক আছে, কিন্তু যেহেতু ভেক্টর এটা একটা ভেক্টর, তো শুধু ম্যাগনিটিউড বলাটা যথেষ্ট নয়, ম্যাগনিটিউডের সাথে আমাকে দিতে হবে একটা ডিরেকশন। ডিরেকশন কে দেয়? ডিরেকশনাল ভেক্টর মানে ইউনিট ভেক্টর। এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে ইউনিট ভেক্টরকে আমরা কি বলি? আই ক্যাপ।
ঠিক সেরকমভাবে প্লাস যেটা ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে এই ভেক্টরের ম্যাগনিটিউড সেটা হচ্ছে এ ওয়াই, আর ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ের ইউনিট ভেক্টরটা হচ্ছে জে ক্যাপ। তো সুতরাং যে কোনো একটা ভেক্টরকে আমরা তার এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট আর ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ের কম্পোনেন্টের টার্মসে লিখতে পারি। এই যে এ এক্স আর এ ওয়াই এগুলো কি, এইগুলোই হচ্ছে আমাদের এই ভেক্টরের কম্পোনেন্ট, রাইট? এক্স অ্যাক্সিসের অ্যালং, ওয়াই অ্যাক্সিসের অ্যালং। আর এই যে আমরা লিখেছি এইগুলোকে, এটার মানেই হলো যে আমরা এই ভেক্টরটাকে তার কম্পোনেন্টসে রিজলভ করে ফেলেছি। এক্স এ ভেক্টরটাকে আমরা এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, মানে ওর এক্স অ্যাক্সিসের অ্যালংয়ের কম্পোনেন্ট আর ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ের কম্পোনেন্টের টার্মসে লিখে ফেলেছি। ঠিক আছে, এবারে তোমাদের জানতে ইচ্ছে হতেই পারে যে এই যে এ এক্স বা এই যে এ ওয়াই এদের ভ্যালুগুলো আমরা কিভাবে বার করতে পারি। তার জন্য আমরা ইউজ করব খুব সিম্পল ট্রিগোনোমেট্রির কনসেপ্ট। যেমন ধরো এইটা আমার ভেক্টরে, ধরে নাও এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, এবারে আমি বলতে চাইছি এর কম্পোনেন্ট অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, তার মানে এই ভেক্টর এটা এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে যে ভ্যালুটা সেটা হচ্ছে এ এক্স। সিমিলারলি এই ভেক্টরের ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ের যে ভ্যালুটা সেটা হচ্ছে এ ওয়াই। আমি তো এটাই বলতে চাইছি। ঠিক আছে, এইবারে আমরা পুরো ফোকাসটা নিয়ে যাব এই ট্রায়াঙ্গেলটার ওপর। ঠিক আছে, এবারে এই ট্রায়াঙ্গেলটাতে যদি তুমি সাইন থিটার ভ্যালু লিখতে চাও, সাইন থিটা কি হয়? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এখানে পারপেন্ডিকুলার হলো এইটা, পারপেন্ডিকুলারের ভ্যালু হচ্ছে এ ওয়াই, সুতরাং আমি লিখতে পারি এ ওয়াই ডিভাইডেড বাই হাইপোটেনিউস হচ্ছে এ, সুতরাং এ ওয়াই বাই এ। সিমিলারলি কস থিটা যদি আমি লিখতে চাই তাহলে আমি কি লিখতে পারি? বেস বাই হাইপোটেনিউস, বেস হচ্ছে এ এক্স, সুতরাং আমি লিখতে পারি এ এক্স বাই হাইপোটেনিউস হচ্ছে এ। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। তার মানে এই রিলেশনটা থেকে আমি লিখতে পারি যে এ ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। সিমিলারলি তার দ্বিতীয় রিলেশনটা থেকে লিখতে পারি এ এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা। তার মানে দেখো এগুলো কি, এটা হচ্ছে এই ভেক্টর এর ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ের কম্পোনেন্ট, ভেক্টর এর এক্স অ্যাক্সিসের অ্যালংয়ের কম্পোনেন্ট। তার মানে যদি তোমার কাছে কোনো একটা ভেক্টর দেওয়া থাকে, তার হরিজন্টাল কম্পোনেন্ট হয়ে যাবে এ কস থিটা, তার ভার্টিক্যাল কম্পোনেন্ট হয়ে যাবে এ সাইন থিটা। জেনারেলি হরিজন্টাল কম্পোনেন্ট বলতে বোঝায় দ্য কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, ভার্টিক্যাল কম্পোনেন্ট বলতে বোঝায় দ্য কম্পোনেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস। ঠিক, এত দূর বোঝা গেল? কোনো ডাউট? সুপার। এইবারে দেখো এই রিলেশনটা থেকে আমরা আরও কি বার করতে পারি। ঠিক আছে, এত দূর জানা গেল। এবারে এখান থেকে এই দুটো রিলেশন থেকে আমরা কি লিখতে পারি? এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। যদি এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার করি তাহলে সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ট্রিগোনোমেট্রি থেকে আমাদের এটা তো জানাই আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ 1 এক্স্যাক্টলি। তার মানে আমি লিখতে পারছি যে এ ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ারের আন্ডার রুট। এই এটা কি? এই এটা হয়ে গেল কি? অ্যাবসোলিউট ভ্যালু অফ দ্য ভেক্টর বা ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর। তার মানে এই এটা হলো ম্যাগনিটিউড অফ আ ভেক্টর। তার মানে যদি তোমাদের কাছে কখনো কোনো সিচুয়েশনে একটা ভেক্টরের হরিজন্টাল বা ভার্টিক্যাল কম্পোনেন্ট দেওয়া থাকে, তখন সেই ভ্যালু দুটোর সাহায্য নিয়েও তুমি সেই ভেক্টরের ম্যাগনিটিউডটা বার করতে পারো এই ফর্মুলাটা দিয়ে। এইবারে তোমাদের মনে আর একটা প্রশ্ন আসতে পারে যে শুধু তার মানে এই যে হরিজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট দিয়ে আমরা শুধু ভেক্টরের ম্যাগনিটিউডটা বলতে পারি, ডিরেকশনটা নয়। আসলে ডিরেকশনটাও বলতে পারি। কিভাবে? এই ভেক্টর যে এ, এই ভেক্টর এ ডিরেকশনটা কে বলে দিচ্ছে আমাদেরকে? এই থিটা, রাইট? থিটা আমাদের বলে দিচ্ছে যে এর ইনক্লিনেশন কত, এর ডিরেকশন কত। তো থিটাও আমরা এখান থেকে ইজিলি বার করতে পারি। এই ট্রায়াঙ্গেলটাতে ফোকাস করো, ট্যান থিটা উইল বি ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এ ওয়াই বাই এ এক্স। কারেক্ট? তার মানে এ এক্স আর এ ওয়াই এই দুটো ভ্যালু জানা থাকলে আমরা ম্যাগনিটিউডও বলতে পারি আর আমরা ডিরেকশনও বলতে পারি, কারণ এই ট্যান থিটা থেকে আমাদের ভেক্টরের ডিরেকশনের একটা আইডিয়া হয়ে যায়।
ঠিক, তাহলে এই পার্টিকুলার টপিকটাতে কি বোঝা গেল যে একটা গিভেন ভেক্টরকে আমরা কিভাবে তার হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্টে রিজলভ করতে পারি আর কিভাবে তার ভার্টিক্যাল বা হরিজন্টাল কম্পোনেন্ট থেকে আমরা সেই ভেক্টরের ম্যাগনিটিউড বা ডিরেকশন বার করতে পারি। এতক্ষণ পর্যন্ত আমরা ভেক্টরদের অ্যাডিশন দেখছিলাম শুধুমাত্র গ্রাফিক্যাল মেথড দিয়ে, যেখানে আমরা দেখছিলাম যে একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি এর সাথে কিভাবে হেড টু টেল মেথড দিয়ে তারা একে অপরের সাথে কিভাবে জুড়ে কিভাবে তাদের রেজাল্টেন্ট বেরোচ্ছিল। এইবারে আমরা দেখে নেব অ্যানালিটিক্যাল মেথড। তার মানে এখানে আমরা কোনো গ্রাফ কোনো ড্রয়িং করব না, কিন্তু তাছাড়াও কি সুন্দরভাবে কি সহজে আমরা ভেক্টরসদের অ্যাডিশন করতে পারবো কিভাবে, চলো দেখে নেব। ধরে নাও আমাদের কাছে দুটো ভেক্টর আছে এ আর বি। এইবারে আমরা এই ক্ষেত্রে কি করব, যখন আমরা অ্যানালিটিক্যাল মেথডের ইউজ করি তখন আমরা ভেক্টরসদেরকে তাদের হরিজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্টসের ফর্মে লিখে থাকি। যেমন ধরো ভেক্টর এটাকে আমরা লিখতে পারি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। এবারে যদি আমরা ধরো তিনটে কোঅর্ডিনেটস কনসিডার করি তাহলে আমাদের আরও একটা কম্পোনেন্ট এসে যাবে এ জেড কে ক্যাপ। ঠিক আছে, সিমিলারলি ভেক্টর বি কে লিখতে পারি বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, এইবারে ধরো আমাদেরকে এ আর বি এই দুটো ভেক্টরকে যোগ করতে হবে। তাহলে আমরা কি করি যে এক্স কম্পোনেন্টগুলো তাদেরকে একসাথে জুড়ে দিই, ওয়াই কম্পোনেন্টগুলোকে একসাথে জুড়ে দিই। ঠিক আছে, তার মানে আমরা কি করব, এখানে এ এক্স আর বি এক্স এইটাকে একসাথে জুড়ে দেবো, সেটা হয়ে যাবে আমাদের রেজাল্টেন্ট ভেক্টরের এক্স কম্পোনেন্ট। আবার জে ক্যাপের মানে ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ের এ ওয়াই আর বি ওয়াই এই দুটোকে একসাথে জুড়ে ফেলবো। ঠিক আছে, সুতরাং এই এ আর বি কে একসাথে যোগ করে যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাওয়া যায় সেই রেজাল্টেন্ট ভেক্টরটা কি হয়ে যাবে, রেজাল্টেন্ট ভেক্টরের এক্স কম্পোনেন্ট ইন্টু আই ক্যাপ প্লাস রেজাল্টেন্ট ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট ইন্টু জে ক্যাপ। তার মানে এই এ এক্স প্লাস বি এক্স কি দিয়ে দেবে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর, কারণ যেটা রেজাল্টেন্ট ভেক্টর হবে সেটাকেও তো তুমি এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টের ফর্মে লিখতে পারো। তো রেজাল্টেন্ট ভেক্টরের এক্স কম্পোনেন্ট হয়ে যাবে এ এক্স প্লাস বি এক্স, রেজাল্টেন্ট ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট হয়ে যাবে এ ওয়াই প্লাস বি ওয়াই। এইভাবে আমরা অ্যানালিটিক্যাল মেথড দিয়ে দুটো ভেক্টরকে যোগ করতে পারি। দুটো বা তিনটে বা চারটে যতগুলো ভেক্টর আমরা যোগ করতে চাই আমরা যোগ করতে পারি। চলো একটা ছোট্ট এক্সাম্পল দেখা যাক। এখানে বলা হচ্ছে যে ধরে নাও তোমার কাছে তিনটে ভেক্টর আছে, ভেক্টর এ যেটাকে আমরা লিখেছি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপের ফর্মে, ভেক্টর বি যেটাকে লেখা হয়েছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ, আর ভেক্টর সি যেটাকে লেখা হয়েছে সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ। তিনটে ভেক্টর আমাদের কাছে দেওয়া আছে। ইভ্যালুয়েট কম্পোনেন্টস অফ জি ইফ জি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, এবারে এই যে জি ভেক্টরটা, এই জি ভেক্টরেরও এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট আর জেড কম্পোনেন্ট হবে। জেড কম্পোনেন্ট এখানে কোথাও নেই, সুতরাং জি এরও এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট হবে। এবারে জি এর এক্স আর ওয়াই কম্পোনেন্ট আমরা বের কিভাবে করব, খুবই সিম্পল। দেখো জি ভেক্টরটা হচ্ছে এ মাইনাস বি প্লাস সি, সুতরাং জি এক্স কি হয়ে যাবে, জি এক্স হয়ে যাবে এ এক্স মাইনাস বি এক্স প্লাস সি এক্স। ঠিক সেরকমভাবে জি ওয়াই হয়ে যাবে এ ওয়াই মাইনাস বি ওয়াই প্লাস সি ওয়াই। এবারে তোমাদের এটা দেখে মনে হতেই পারে যে আমি হট করে এটা দেখেই এইভাবে কি করে লিখে ফেললাম। এক্স্যাক্টলি সেটাই তো আমরা এর আগে ডিসকাস করলাম যে যদি আমাদের রেজাল্টেন্ট ভেক্টর এ প্লাস বি হয় তাহলে সেই রেজাল্টেন্ট ভেক্টরের যে এক্স কম্পোনেন্ট হবে সেটা কি হবে, এ এক্স প্লাস বি এক্স, মানে ওই দুটো ভেক্টরের এক্স কম্পোনেন্টের সাম হবে। এখানে দেখো তোমার যে রেজাল্টেন্ট ভেক্টর বা জি ভেক্টর সেটা হচ্ছে এ মাইনাস বি প্লাস সি। ভেক্টরের যা রিলেশনশিপ এ বি সি এর সঙ্গে ভেক্টরের এক্স কম্পোনেন্টেরও তাই রিলেশনই হবে এ বি সি এর এক্স কম্পোনেন্টের সাথে। সুতরাং জি এক্স হয়ে গেল এ এক্স মাইনাস বি এক্স প্লাস সি এক্স। ঠিক সেরকমভাবে জি ওয়াই হয়ে গেল এ ওয়াই মাইনাস বি ওয়াই প্লাস সি ওয়াই। ঠিক আছে, খুব সিম্পল, খুব সাধারণ একটা লজিক ছিল যেটা এখানে ইউজ করা হয়েছে। যদিও এত সহজ প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে না, কিন্তু এই বেসিকগুলোর সাহায্য নিয়ে আমরা মোশন ইন আ প্লেনের কনসেপ্টগুলো বুঝবো। এবারে ধরে নাও আমরা একটুখানি একটা স্টেপ ওপরে যাচ্ছি ইন টার্মস অফ কমপ্লেক্সিটি, একটুখানি জটিল সিচুয়েশন দেখব। ধরে নাও তোমাদের কাছে দুটো ভেক্টরস দেওয়া আছে এ আর বি। ঠিক আছে, এ আর বি এর মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটা 90 ডিগ্রি নয়। ঠিক আছে, যেমন এখানে দেখতে পাচ্ছ। আমি যদি বলি যে তোমাকে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর বার করতে হবে, মানে এই দুটো ভেক্টরকে একসাথে যোগ করলে তুমি কত এক্স্যাক্টলি পাবে সেই রেজাল্টেন্ট ভেক্টরটা তোমাকে বার করতে হবে।
এই ক্ষেত্রে আমরা কিভাবে বার করব? তো এখানে আমরা দেখে নেব একটা ছোট্ট ক্যালকুলেশন বা ডেরিভেশনও বলতে পারো, আর তারপরে দেখে নেবো একটা খুব হ্যান্ডি ফর্মুলা, যেই ফর্মুলাটার হেল্প দিয়ে তোমরা যে কোনো দুটো গিভেন ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর বার করতে পারো। ঠিক আছে, চলো তাহলে ম্যাথমেটিক্যালি এটা দেখে নেওয়া যাক। চলো তাহলে দেখে ফেলি এটাকে ম্যাথমেটিক্যালি। এখানে দেওয়া রয়েছে দুটো ভেক্টর এ আর বি। ঠিক আছে, এদের রেজাল্টেন্ট হলো এই ভেক্টর আর। তো আমাদেরকে বার করতে হবে আর এর রিলেশনশিপ উইথ এ অ্যান্ড বি। এখানে আমরা কিছু কনস্ট্রাকশনস করব যাতে আমরা এই রিলেশনশিপটাকে ডিরাইভ করতে পারি। ঠিক আছে, ধরে নাও এই পয়েন্টটা হলো ও, ধরে নাও এই পয়েন্টটা হলো এস। আমরা কি করব, এইখান থেকে একটু ডটেড লাইন এক্সটেন্ড করব, আর এই পয়েন্ট এস থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ধরে নাও উইচ ইজ পয়েন্ট এন। ঠিক আছে, ওকে। এইবারে তোমরা ফোকাস করো ট্রায়াঙ্গেল ও এস এন। এই যে বড় ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটাতে যদি তোমরা ফোকাস করো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? নিশ্চয়ই। সুতরাং এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাতে আমরা কি লিখতে পারি, হাইপোটেনিউস স্কোয়ার, তার মানে ও এস স্কোয়ার উইল বি ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। বেস হয়ে যাবে ও এন স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার হয়ে যাবে এস এন স্কোয়ার। এটা আমরা জানি ফ্রম পাইথাগোরাস থিওরাম। ঠিক আছে, এইবারে এটাকে আমরা ভেঙে ভেঙে পার্ট বাই পার্ট দেখব। সব থেকে প্রথমে আমরা ফোকাস করব ও এন এর ওপরে। ঠিক আছে, ও এনকে আমরা কি লিখতে পারি, ও এনকে লিখতে পারি আমরা ও, এখানে ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে পি, তাহলে ও এনকে লিখতে পারি ওপি প্লাস পিএন। ওপি এর ভ্যালু হচ্ছে এ। এবারে দেখো এটাকে আমরা এ ভেক্টর কেন লিখছি না, কারণ এখানে আমরা শুধুমাত্র ম্যাগনিটিউডের কথা বলছি, যে এর ভ্যালু কত, ডিরেকশনের কথা আমরা বলছি না, তাই জন্য ওপিকে আমরা শুধু এ লিখেছি। এবারে প্রশ্ন হলো যে এই পিএন এর ভ্যালু কত, পিএন এর ভ্যালু কত? চলো এখানে আমরা ডায়াগ্রামে ফোকাস করি। এবারে যেমন আমরা আগেই বলেছিলাম যে এ আর বি এর মাঝের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হলো থিটা। যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা, এবারে দেখো এই লাইনটা আর এই লাইনটা তো প্যারালাল, তাই তো? এটা একটা প্যারালেলোগ্রাম। তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, কারণ এরা করেসপন্ডিং অ্যাঙ্গেল। মনে পড়ে ছোটবেলায় পড়েছিলাম যে দুটো লাইন যদি প্যারালাল হয়, একটা ট্রান্সভার্সাল যদি কাট করে, তাহলে করেসপন্ডিং অ্যাঙ্গেলস ইকুয়াল হয়। এক্স্যাক্টলি তাই হচ্ছে, এই দুটো লাইন প্যারালাল, এটা একটা ট্রান্সভার্সালের মতো, সুতরাং এই দুটো অ্যাঙ্গেলই থিটা হবে। ওকে, এইবারে ফোকাস করো এই ট্রায়াঙ্গেলটাতে। এই ট্রায়াঙ্গেলটাতে যদি তুমি দেখো কস থিটা কি হয়ে যাবে, বেস বাই হাইপোটেনিউস। বেস হয়ে যাবে পিএন আর হাইপোটেনিউস হয়ে যাবে এই লেন্থটা। এইটা যদি বি হয় তাহলে এটাও বি হবে, তাই তো? তাহলে পিএন বাই বি। সুতরাং পিএনকে আমরা লিখতে পারি বি কস থিটা। ঠিক, তাহলে এখানে পিএন এর জায়গায় আমরা লিখে ফেলতে পারি বি কস থিটা। ঠিক আছে, সুতরাং ও এনকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক, ও এন এর ঝামেলাটা তো মিটলো। এরপরে ও এস স্কোয়ার, ও এস কত হয়ে যাবে, ও এস এখানে অলরেডি দেওয়া আছে, সেটা হচ্ছে আর। এইবারে বাঁচলো এস এন। এস এন কত হয়ে যাবে, চলো সেটাও দেখে নিই। এস এন বার করার জন্যে আমরা লেটাসে এই ট্রায়াঙ্গেলটাতে আবার ফোকাস করি। সুতরাং যদি এই ট্রায়াঙ্গেলটায় আবার ফোকাস করি, তাহলে সাইন থিটা উইল বি ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। পারপেন্ডিকুলার হচ্ছে এস এন বাই হাইপোটেনিউস হচ্ছে বি। সুতরাং এস এন হয়ে যাবে বি সাইন থিটা। ঠিক আছে, তার মানে এস এন এর ভ্যালু আমরা বার করে নিয়েছি অ্যাজ বি সাইন থিটা। ও এন এর ভ্যালু তো আমরা এখানে এ প্লাস বি কস থিটা বার করেই ফেলেছি, আর ও এস হচ্ছে আর। ঠিক আছে, সুতরাং এই সব ভ্যালুগুলো যদি পুট করি, তাহলে আমরা কি পাবো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি কস থিটা হোল স্কোয়ার প্লাস বি সাইন থিটা হোল স্কোয়ার। এটাই পাবো আমরা। এবার এখানে সিম্পল অ্যালজেব্রা লাগাবো। এ প্লাস বি হোল স্কোয়ার কি হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এখানে বি এর জায়গায় বি কস থিটা আছে, প্লাস বি সাইন থিটার হোল স্কোয়ার হয়ে যাবে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক, সুতরাং এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস, দেখো বি স্কোয়ার কস থিটা বি স্কোয়ার সাইন থিটা, এই দুটোতে যদি বি স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেটের ভেতরে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা উইচ ইজ 1। সুতরাং এটা হয়ে যাবে বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা।
এইটা হয়ে যাবে আর স্কোয়ার। দ্যাট মিনস আর এর ভ্যালু হয়ে যাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। ইনফ্যাক্ট এটা হচ্ছে আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা, যেটা আমাদের ফিঙ্গার টিপসে সবসময় থাকা উচিত। যদি তোমাদের কাছে দুটো ভেক্টর দেওয়া থাকে এ আর বি, যাদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে সেই দুটো ভেক্টরের রেজাল্টেন্টের ম্যাগনিটিউড কিভাবে বার করবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক এই এক্সপ্রেশনটা এগেন আবারও বলছি, এটা খুব বেশি সুপার ডুপার ইম্পর্ট্যান্ট। এটা আগে গিয়ে দেখবে সব জায়গায় আমরা ইউজ করে থাকি। সুতরাং এর ডেরিভেশনটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে অত ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু এই ফর্মুলাটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে বন্ধুরা, এর সাথেই আমরা চলে এসেছি আমাদের ভেক্টরস ভিডিওর একেবারে শেষের দিকে। আর আমি আশা করছি যে তোমরা এই পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখেছো আর তোমাদের ভেক্টরসের কনসেপ্ট হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার। যদি তা হয়ে থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই লিখে জানিও যে কনসেপ্ট হলো ক্রিস্টাল ক্লিয়ার। আর আমি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো এরই কন্টিনিউড ভিডিও, যেটাতে আমরা মোশন ইন আ প্লেন এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝবো। কিন্তু তার আগে ভেক্টরস যেন ভালোভাবে ক্রিস্টাল ক্লিয়ার করে নিও, কারণ ভেক্টরসকে ছাড়া মোশন ইন আ প্লেন কিন্তু ভালো করে বোঝা যাবে না। তাহলে খুব শিগগিরই দেখা হবে উইথ মোশন ইন আ প্লেনের ওয়ান শট ভিডিও। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব আনন্দে থাকো, খুব মজায় থাকো। টেক কেয়ার, বাই বাই।